তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম প্রথমে কি হবে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে তো? তাহলে এফবিডি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এফবিডি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই তুই বুঝতে পারছিস? তুই আগে একদিন এসেছিলি মনে হচ্ছে, আজকে প্রথম বুঝতে পারছিস তুই? কম কম, ভালো বুঝতে পারার কথা নয় ওটাই। তোর কি মনে হচ্ছে বুঝতে পারবে ও? হ্যাঁ হ্যাঁ কারণ দেখ এই ব্যাকগ্রাউন্ডটা আগে হয়ে গেছে না, একটু বুঝতে অসুবিধা হবে। নতুন যে যে আসে দেখবি 2 দিন পরে ছেড়ে দেয়, নতুন অনেকজন এলো না, ছেড়ে দেয়, সোজা নয় ব্যাপারটা। কি বলছি বুঝতে পারছিস তো? প্রথম থেকে যদি না চ্যাপ্টারটা পড়ে বুঝতে পারা তো সোজা নয়, খুব জটিল। কারণ একটা নির্দিষ্ট স্টেপ ওয়াইজ ব্যাকগ্রাউন্ড ওয়াইজ পরপর পড়াচ্ছি। হ্যাঁ গোলমাল তো হবে, কামাই করলে গোলমাল হবে। তাহলে হবেই, কিছু করার নেই। সে অসুবিধা আস্তে আস্তে, ওই অশান্তি আস্তে আস্তে দূর হবে সময়ের সাপেক্ষে। তাহলে বল এফবিডি উইথ রেসপেক্ট, এই যে এফবিডি পড়িয়েছি, নরমাল রিঅ্যাকশন, টেনশন এন্ড ফোর্স সব তো পড়ানো হয়েছে। এও আগের দিন আসেন, অসুবিধা হচ্ছে তাই হয় না? অসুবিধা ইকুয়েশন অফ মোশন লিখলে অসুবিধা হবে, আগের দিন তো ইকুয়েশন অফ মোশন লেখাটা শিখেছি আমি, তো আসুন সেদিন। না ইয়ে দিয়ে দিয়েছি, রেকর্ডিং দিয়ে দিয়েছি, রেকর্ডিং সব দেওয়া আছে ক্লাসরুমে, ক্লাসরুমে রেকর্ডিং দেওয়া আছে, কিন্তু প্রবলেম তোরা দেখিস কি আর, এটা তো মেন বিষয়টা। যখন টিউশনটা কামাই করিস তখন মনে হয় দেখে নেবো, আত্মপক্ষ সমর্পণে, আত্মপক্ষ সমর্পণে কিছু একটা তো ভাবতে হবে, আমি যে ফাঁকিটা দেবো তা কিভাবে মেকআপটা করবো ভাবতে হবে তো। যখন যদি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুম পাই, কি ভাবুস কালকে সকালে পড়ে নেবো, কিছু একটা মন, নিজের মাইন্ড করে তো কিছু একটা বলতে হবে। তাহলে ওইটা বলিস যে ঠিক আছে স্যার রেকর্ডিংটা দিয়ে দিবেন, আমাকে এসএমএস করে দিতে দরকার হলে। মানে আমি সব দিনের রেকর্ডিং দিই, একদিন না দেওয়া হয়নি, তবু কেউ যদি কোনোদিন কামাই করে সে আমাকে একবার এক্সট্রা করে এসএমএস করে দেয়, বলে স্যার রেকর্ডিংটা দিয়ে দিবেন। কোন এমন দিন গেছে যে রেকর্ডিংটা আমি দিই নাই? কিন্তু তাতেও কেন বলিস, এটা সাইকোলজি, নিজের মনটাকে বোঝাস ভালো করে, এটা আরো কনফার্ম হয়ে গেল, ঠিক আছে তার রেকর্ডিংটা দিবে, আমি দেখে নেবো, আমি সব জানি ওগুলো কি কাণ্ড তোরা করুস। ঠিক আছে, যদি ঠিক করে প্রত্যেকটা ক্লাস ফলো না করিস, অন্য সাবজেক্টের কথা আমি বলতে পারছি না, কিন্তু ফিজিক্স বোঝা সম্ভব, এটা রিদিমে পড়াচ্ছি, তুই দেখবি বইয়ের সঙ্গে মেলাবি, পড়ানো আর আমার পড়ানো দেখবি, আর নিউটন স্লয়ের বই খুলবি, আকাশ পাতাল ডিফারেন্স। ওখানে শুধু 3টা ল লিখার এক্সাম্পল দিয়েছে, প্রথম সূত্র যেগুলো ক্লাস 9-এ পড়েছিলি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র দিয়ে এক্সাম্পল, ওতে অঙ্ক করতে পারবি না, ওই পড়াটা মুখস্থ কোনো লাভ নেই, তো অঙ্ক যদি না করতে পারলে মুখস্থ কি হবে? এত ওই যে রিদিমটাতে আমি পড়াচ্ছি, যে সিস্টেমে পড়াচ্ছি, যদি একদিনে ব্রেক করিস সে সিস্টেম থেকে তোর ব্রেক হয়ে যাবে। আর যদি তোর দায়িত্ব থাকে, কেউ কেউ হয়তো দেখে যাদের খুব দায়িত্ব, তাদেরকে আমি কি বলবো খুব রেসপন্সিবল স্টুডেন্ট হিসেবে ব্যাখ্যা দিতে পারি, যারা দেখে সেরকম খুব কম সংখ্যায় পাওয়া যাবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে বল এফবিডি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডের রেসপেক্ট যদি আমি এফবিডিটা অঙ্কন করি কিরকম হবে দেখ, এদিকে হবে এমজি, এদিকে হবে এন, আর এদিকে হবে অ্যাক্সিলারেশন। তাহলে বল সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ, কেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড লিখছি তো, নিউটনস ল, তাহলে কত লিখবো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ। বল সামেশন এফ ওয়াই কত এখানে, এমজি মাইনাস এন, কি বলেছিলাম কোন দিকে পজিটিভ ধরবো, যেদিকে ত্বরণ, তাহলে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, তাহলে এমজি মাইনাস এন হবে, এমজি মাইনাস এন ইকুয়াল টু এম এ। সামেশন এফ ওয়াই কত লিখেছি, এমজি মাইনাস এন, এমজি মাইনাস এন, কেন, কারণ যেদিকে ত্বরণ সেদিকে পজিটিভ, তাহলে কত, এমজি পজিটিভ এন নেগেটিভ, আগের দিনে বলে দিয়েছিলাম যেদিকে যেদিকে ত্বরণ থাকবে সেদিকে পজিটিভ ধরতে হবে, তাহলে এমজি মাইনাস এন ইকুয়াল টু এম এ।
তাহলে এন সমান কত হবে? এমজি মাইনাস এম এ। দেখ এমজি মাইনাস এম ইজ ইকুয়াল টু এন হচ্ছে না? তার মানে এন সমান কত? এমজি মাইনাস এন এ। এমজি মাইনাস এম এ, তার মানে কি এখন নিজেকে হালকা মনে হবে? দেখ এম এ পরিমাণ ভর কমে গেছে তো, এম এ পরিমাণ ভর কমে গেছে। এন ইজ ইকুয়াল টু কত? দেখ এমজি মাইনাস এম এ, এন ইজ ইকুয়াল টু এমজি মাইনাস এম এ। তাহলে কি হবে? ব্যক্তি নিজেকে হালকা লাগবে না ভারী লাগবে? হালকা লাগবে। তাই জন্য যখন উপর থেকে নিচের দিকে আসিস হালকা লাগবে। এবারে সেম বিষয়টা আমি এক্সপ্লেন করতে পারি উইথ রেসপেক্ট টু লিফট। তাহলে নেক্সট লিখবো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এফবিটি উইথ রেসপেক্ট টু লিফট, তাহলে লিখ। এটা হচ্ছে সবার সেম সিচুয়েশন আমি অ্যারাইজ করতে পারি উইথ রেসপেক্ট টু লিফট বলে। তাহলে লিখ এফবিটি উইথ রেসপেক্ট টু লিফট, এফবিটি উইথ রেসপেক্ট টু লিফট। তাহলে বলে এখানে কি হবে? এই এটা থাকবে কি? থাকবে না। তার বদলে কি থাকবে? এম এ ফোর্স। বলতে মিলন এম এ ফোর্সটা কোন দিকে থাকবে? হ্যাঁ উপর দিকে। হ্যাঁ কোন দিকে থাকবে বল? আমি স্থিতিজাড্য কখন বললাম? গোটা গোটা অ্যানালিসিসটা না তুই ভাববি কেন? আমি তো বলিনি স্থিতিজাড্য। আমি মুখ থেকে একবার স্থিতিজাড্য নিঃসরণ করেছি? আমি যে কথাটা বলেছি তার মধ্যে উত্তর আছে। আমি কি বলেছি? যে এর উপরে প্রযুক্ত বলটা কোন দিকে? নির্দেশ তন্ত্রের ত্বরণ যেদিকে তার বিপরীত দিকে। তার নির্দেশ এখন নির্দেশ তন্ত্রের ত্বরণ কোন দিকে আছে? নিচের দিকে তো। তাহলে ফোর্সটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। কত ফোর্স হবে? বস্তুর ভর ইন্টু নির্দেশ তন্ত্রের ত্বরণ, তাহলে এম ইন্টু এ। তাহলে সমীকরণ কি লিখবো? সামেশন এফ ওয়াই সমান ডান দিকটা কত হবে? ডান দিকে 0, কারণ নন ইনার্সিয়াল ফ্রেম। লিফটের ভিতর থেকে লিখছি, আমি ত্বরণ জানিনি কত আমার, তাহলে 0। তাহলে কত লিখবি? এন প্লাস এম এ মাইনাস এম জি। এ দেখ যখন ডান দিকটা 0 হবে তখন তো যেটা খুশি আগে পরে লিখ, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন ডান দিকে ত্বরণ থাকবে যখন, তখন কি যেদিকে ত্বরণ সেদিকটা পজিটিভ ধরতে হবে। তাহলে এন প্লাস এম এ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু 0। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এম জি মাইনাস এম এ। দুটোতেই মিলছে দেখ ইকুয়েশন সব। তার মানে নিউটনস ল গুলোকে কাজে লাগানোর জন্য সিউডো ফোর্সের অ্যাজাম্পশনটা নিয়ে আসতে হবে নন ইনার্সিয়াল ফ্রেমে। অলিক বল, তো ওই অলিক বলটা ঘুরন্ত নির্দেশ তন্ত্র কাজ করবে যখন রোটেট করে বস্তু। মনে কর তুই নাগরদোলায় চেপে আসিস, বা মনে কর দেখবি গাড়ি যখন টার্নিং নেয়, গাড়ি যখন কোনো বাঁকে দেবে টার্নিং নেয় বাস, তখন তুই বাইরের দিকে চলে যাস না? অপকেন্দ্র বল যেটাকে বলিস, অপকেন্দ্র বল, ওটা একটা নন ইনার্সিয়াল ফ্রেমে কাজ করে, ওটা একটা সিউডো ফোর্স। অপকেন্দ্র বলও আসলে একটা সিউডো ফোর্স, অলিক বল। আমরা পড়বো বৃত্তীয় গতি চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা দেখ এবারে আর কি কেস হতে পারে? মনে কর যদি এমন হয় লিফটে জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, জি ত্বরণ নিয়ে যদি নিচের দিকে নামে, তাহলে কি হবে? লিফটের ত্বরণ যদি নিম্নমুখী ত্বরণ অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান, তাহলে নেক্সট লিখ কেস 5। কেস 5, কেস 5 এ লিখ যখন লিফট, কেস 5 এ লিখ যখন লিফট অভিকর্ষ ত্বরণের নিম্নমুখী, যখন লিফট অভিকর্ষ ত্বরণ নিয়ে নিম্নমুখী, যখন লিফট অভিকর্ষ ত্বরণ নিয়ে নিম্নমুখী, অভিকর্ষ ত্বরণ নিয়ে নিম্নমুখী। তাহলে এটা আর আলাদা করে ইনার্সিয়াল নন ইনার্সিয়াল দুবার করছেন, যে কোনো একটা করলেই হবে, কারণ নিম্নমুখের ক্ষেত্রে একবার ডিসকাস করে নিয়েছি আমরা, তাই তো? শুধু এর জায়গায় জি বসবে। হ্যাঁ তাহলে এদিকে এখন কত ত্বরণের নামছে? জি ত্বরণের নামছে। তাহলে এদিকে কত আছে? এম জি, আর এদিকে রয়েছে এন। যে কোনো একটা ফ্রেমে করলেই হবে।
সবসময় দুটো ফ্রেমে অঙ্ক করতে আমার মানে নেই, দুটো ফ্রেমে করাই যাবে, করা গেলে দুটো ফ্রেমে করবি, যেটা সুবিধা হবে সেটা করবো। তাহলে বল এটা কোন ফ্রেমে করবি? ইনার সেল ফ্রেমে করি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়েশন কেমন লিখবো বল? mg, জি আছে, সামেশন অফ fy সমান কত? ma হয়, ma হবে, এটা ma y অ্যাকচুয়ালি y অক্ষ বরাবর। তাহলে সামেশন fy কত? n মাইনাস mg ইকুয়াল টু m ইনটু ay যায় কত বসাবো? জি, হ্যাঁ m ঠিক, mg মাইনাস n হবে, কারণ জিটা নিচের দিকে আছে, ঠিক mg মাইনাস n। ত্বরণ যেদিকে সেদিকে পজিটিভ, ত্বরণ যেদিকে সেদিকে পজিটিভ, তাহলে কত? mg মাইনাস mg ইকুয়াল টু n, তার মানে n সমান কত? 0। n সমান 0 মানে কি হবে? আর সংস্পর্শ থাকবে না, উঠে যাবে লিফট থেকে, মানে লিফটের বস্তুগুলো আর লিফটের মেঝেতে লেগে থাকবে না। এই অবস্থার একটা নাম আছে, ভারহীনতা বা ওয়েটলেসনেস বলা হয়। হ্যাঁ বল, হ্যালো, দাঁড়া আসবো তো, একটু অপেক্ষা কর না। নেক্সট কেসটা আবার কেস 5, ওইটা যে থেকে বেশি, ওইটাই আমাকে একজন জিজ্ঞেস করছে অনলাইনে, তোর মতো একজন আছে এখানে, অফলাইনে একজন জিজ্ঞেস করছে, অনলাইনে একজন জিজ্ঞেস করছে। আমি বলবো একটাই, একসঙ্গে তো সব বলা যাবে না, ওই জন্য কেস 1 কেস 2 কেস 3 করে বলছি। তাহলে এখানে কি হচ্ছে? n ইকুয়াল টু 0, তাহলে লিখ, লিখ এক্ষেত্রে, লিখ এক্ষেত্রে, লিখ এক্ষেত্রে বস্তুর সঙ্গে লিফটের মেঝের, এক্ষেত্রে বস্তুর সঙ্গে লিফটের মেঝের সংস্পর্শ ছিন্ন হবে, সংস্পর্শ ছিন্ন হবে, সংস্পর্শ ছিন্ন হবে। এই অবস্থাটিকে ভারহীনতা বলা হয়, এই অবস্থাটিকে ভারহীনতা বলা হয়, এই অবস্থাটিকে ভারহীনতা বলা হয়, এই অবস্থাটিকে ভারহীনতা বলা হয়। ওয়েটলেসনেস, ওয়েটলেসনেস, WEIGHTLESS, ওয়েটলেসনেস, NESS, ওয়েটলেসনেস বা ভারহীনতা বলা হয়। নেক্সট লিখ কেস 5, কেস 6, 6 নম্বর কেস। এটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, যদি এমন হয় মনে কর, কারণ নির্দিষ্ট কোনো মান নেই তো, জি এর থেকে যদি বেশি হয়, এবারে জি এর থেকে যদি বেশি ত্বরণ নামে, এতক্ষণ আমরা কি আলোচনা করছিলাম? জি এর থেকে কম নিয়ে সব, তারপরে কি বললাম? জি এর সমান যদি হয়, জি ত্বরণ মানে প্রচুর ত্বরণ, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর যদি জি এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? আরে জি এর থেকে যদি বেশি ত্বরণ নামে, তুই ভেবে দেখ, যখনই জি হয়ে গেছে না, যখন এটা জি হয়ে গেছে, তখন তো এইটার কন্ট্যাক্টটা নেই, দেখ এই কন্ট্যাক্টটা তো নেই, জাস্ট এরকম হয়ে গেছে, ভেবে দেখ। তাহলে যখনই কন্ট্যাক্টটা নেই মানে এটা তো ভেসে বেড়াচ্ছে, তাই তো? তাহলে এখানে ভাসছে বস্তুটা। এবার দেখ, লিফটটাও যদি জি ত্বরণ নিয়ে নামে, এর সঙ্গে তো লিফটের কোনো সম্পর্ক নেই, লিফট থেকে ভেসে গেছে তো বস্তুটা, কিন্তু এ অভিকর্ষের অধীনে চলে এসছে বটে। তাহলে কি হবে? এর ত্বরণ জি হবে আর এর ত্বরণ জি হবে। এর ত্বরণ আমি লিফটের ত্বরণ আমি জি দিয়েছি, তার ফলে কি হয়েছে? বস্তুটা লিফটের মেঝে থেকে উঠে গেছে। লিফটের মেঝে থেকে উঠে গেলে যদি যদি সংস্পর্শের চিহ্ন হয়ে যদি ভেসে বেড়ায়, তার মানে অভিকর্ষের অধীনে চলে এসছে তো। তাহলে অভিকর্ষের অধীনে যখন চলে এসছে, তো অভিকর্ষ ত্বরণ নিয়ে নামবে, তার মানে জাস্ট সংস্পর্শ ছিন্ন অবস্থায় থাকবে, সেই মাত্র সংস্পর্শ ছিন্ন হয়েছে, সেই অবস্থায় থাকবে, যে দুজনে একই ত্বরণে নামতে থাকবে নিচের দিকে। কিন্তু মনে কর এবারে লিফটের ত্বরণ যদি আমি বেশি দিয়ে দিই,
তাহলে কি হবে সমস্যাটা, এই বস্তুটাতে যেই নামবে আর এর আগে নেমে যাবে, এর উপরে উঠবে না, এর ছাদটাই মাথাকে চলে আসবে। এ তো বস্তুর, এই কথাটা ভুল যে বস্তুটা লিফটের ছাদে ঠেকে যায়, লিফটের ছাদটাই বস্তুর উপরে ঠেকে। তখন এ তো যেরকম যাচ্ছিল সেরকমই যাচ্ছে, যে ধরনের যাচ্ছে, একে আমি বাড়িয়ে দিয়েছি বলে এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা থাকবে না, এইটা এখানে নেমে যাবে। হ্যাঁ, দিয়ে ওকে টেনে নামাবে এবারে ওর সঙ্গে, তার মানে সমস্ত বস্তু লিফটের ছাদে ঠেকে যাবে, লিফটের মধ্যে যা বস্তু আছে সব। এইটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা। তাই লিখ, এটা জাস্ট ভাষায় লিখে রাখ, লিখ যদি লিফটের ত্বরণ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি হয়, যদি লিফটের ত্বরণ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি হয়, যদি লিফটের ত্বরণ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি হয়, অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি হয়, তাহলে লিফটের মধ্যে থাকা সমস্ত বস্তু, লিফটের মধ্যে থাকা সমস্ত বস্তু লিফটের ছাদে ঠেকে যায়, লিফটের ছাদে ঠেকে যায়, লিফটের মধ্যে থাকা সমস্ত বস্তু লিফটের ছাদে ঠেকে যায়। এই অবস্থাটিকে অতি ভারহীনতা বলা হয়, এই অবস্থাটিকে অতি ভারহীনতা বলা হয়, সুপার ওয়েটলেসনেস বলতে পারিস, সুপার ওয়েটলেসনেস, অতি ভারহীনতা বলা হয় বা সুপার ওয়েটলেসনেস। এবার চেপে দেখবি কি সেই রকম লিফটে বল কি বলছিস, অনলাইনে কেউ কিছু বলছিস কি? হ্যাঁ স্যার, বলছিলাম আগে এই ত্বরণের নাম ছিল, এই ত্বরণটা জি থেকে কম। হ্যাঁ অবশ্যই, এই ত্বরণ জি এর থেকে কম, কতক্ষণ জি এর থেকে কম বলছিলাম, তারপরে জি বললাম, আর তারপরে জি এটা এর জি থেকে বেশি। সমান, হুম, হ্যাঁ, আর এটা জি, আর তারপরে হ্যাঁ তারপরে জি এর থেকে বেশি। তারপর জি থেকে বেশি। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা এবার দেখে আমি একটা এমনি অঙ্ক দিচ্ছি, দুটো পদ্ধতি দিয়ে কর, ইনার্সিয়াল ফ্রেমও আর নন ইনার্সিয়াল ফ্রেমও, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ একই আসবে, তবু কর। একটা গাড়ি মনে কর গতিশীল, বাস, বাস বা ট্রেন যাই হোক, ঠিক আছে, এ ত্বরণ নিয়ে গতিশীল, এ ত্বরণ নিয়ে গতিশীল, বাসটা ইনার্সিয়াল না নন ইনার্সিয়াল? আমি নন ইনার্সিয়াল, কারণ এ ত্বরণ নিয়ে গতিশীল, তো ত্বরণ থাকলে সেটা কি নন ইনার্সিয়াল ফ্রেম। তাহলে বল, যদি আমি এখানে মনে করি একটা সুতো দিয়ে একটা বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাদ থেকে, ঠিক আছে তো, ছাদ থেকে কি করা হয়েছে, সুতো দিয়ে একটা বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে স্মল এম ভরের, ঠিক আছে। তাহলে দেখ যদি বাসটা এদিকে যায়, তাহলে বলটা কোন দিকে যাবে, এইদিকে দিয়ে। মনে কর সাপোজ এই জায়গায় যে মুহূর্তে এই জায়গায় এসেছে বলটা, সেই মুহূর্তে মনে কর সাম্যাবস্থায় হয়ে গেছে, ঠিক আছে, ওই জায়গায় যেমন রয়ে গেছে, বাসের যেমন কন্টিনিউয়াস এই ত্বরণ একটা নির্দিষ্ট কোণ করে রয়ে যাবে। এই কোণটা তোকে নির্ণয় করতে হবে, থিটা কোণটা, যে কত কোণ করে এটা এই পজিশনে সাম্যাবস্থায় থাকবে, মানে এর উপরে নেট ফোর্স 0 হবে, কখন সেটা, মানে যদি এ ত্বরণ নিয়ে চলে বাসটা,
তাহলে এই যে উলম্বের সঙ্গে যে কোণটা করে থাকবে সেই কোণটা নির্ণয় করতে বলেছে। থিটা কোণটা কত? আর একটা ইনফরমেশন তোকে দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ জি। কি দেওয়া আছে? বাসের ত্বরণ এ আর অভিকর্ষজ ত্বরণ জি। অভিকর্ষজ ত্বরণ জি। কোশ্চেনটা হচ্ছে একটা বাস এ ত্বরণ নিয়ে চলছে, বাসের ছাদ থেকে একটা বলকে ঝোলানো আছে সুতো দিয়ে। তাহলে কি বলটা সোজা থাকবে? কি সোজা থাকবে না। তাহলে কি হবে? এটা এদিকে সরে থাকবে একটু। তাই এদিকে সরে থাকলে কি উলম্বের সঙ্গে একটা কোণ তৈরি করবে, তো সেই কোণটা কত? এখানে যদি আমি এই ডায়াগ্রামটা অঙ্কন করি আলাদা করে শুধু বলটার, এই অবস্থায় আছে নাকি? এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এখানে বলটা রয়েছে। তোকে প্রথমে আগে দেখতে হবে বলটার উপরে কি কি ফোর্স কাজ করছে, কি কি ফোর্স কাজ করবে বলে। এদিকে এমজি কাজ করবে আর এদিকে সুতোর টান টি, সুতোর টান সুতো বরাবর। এখন দেখ এমজিটা ওয়াই অক্ষ বরাবর আছে কিন্তু সুতোর টানটা ওয়াই অক্ষ বরাবর নেই। তাহলে কি করতে হবে? উপাংশে বিভাজন করতে হবে। যদি উপাংশে বিভাজন করতে যাস, দেখ তুই দেখ এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেল কত হবে? থিটাই হবে, একান্তর কোণ। তাহলে দেখ টি এর এদিকের উপাংশ হয়ে যাবে টি কস থিটা, আর টি এর এদিকের উপাংশ হয়ে যাবে টি সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি যদি তুই ফ্রিওয়ে ডায়াগ্রামটা বলিস, ফেস করে এখানে আঁকিস ফ্রিওয়ে ডায়াগ্রামটা দেখ স্মল এম ভরের, তাহলে কি কি ফোর্স কাজ করছে? নিচের দিকে এমজি, উপরের দিকে টি কস থিটা, আর এদিকে টি সাইন থিটা। আর এইদিকে যদি আমি ত্বরণ এ বলি, এই দিকে বরাবর কত ত্বরণ এ, গাড়ির ত্বরণ যদি এ হয় তাহলে বস্তুটার ত্বরণ এ হবে। যদি বস্তুর ত্বরণটাকে আমি রিয়েলাইজ করি তার মানে এটাকে আমি নন ইনার্সিয়াল ফ্রেম থেকে এঁকেছি, সরি ইনার্সিয়াল ফ্রেম থেকে এঁকেছি, মানে গ্রাউন্ড থেকে এঁকেছি। গ্রাউন্ড থেকে না এঁকে ত্বরণ দেখতে পাবো না। বাসের ভেতরে থাকলে কি হবে? ত্বরণ জিরো দেখতে পাবো, বাসটা তো নন ইনার্সিয়াল। তার মানে এখানে এ দিচ্ছি, তার মানে এই ফ্রিওয়ে ডায়াগ্রামটা কার? উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি আমরা ফ্রিওয়ে ডায়াগ্রাম এঁকেছি তাহলে ইকুয়েশনটা কি লিখবো? নিউটনস ল লিখবো। নিউটনস ল অনুযায়ী কি দেবে? সামেশন এফ এক্স সমান মাস ইনটু অ্যাক্সিলারেশন, আর সামেশন এফ ওয়াই ইকুয়াল টু কত? জিরো। দেখ এই বরাবর কোনো ত্বরণ নেই তো, তাহলে দেখ সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম ইনটু এ এক্স, এটা হচ্ছে সমীকরণ। আর সামেশন এফ এক্স সমান কত আছে? অনলি টি সাইন থিটা, অনলি টি সাইন থিটা ইকুয়াল টু মাস ইনটু এই বরাবর অ্যাক্সিলারেশন কত? এ, ইকুয়েশন 1। আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে যদি আমরা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করি। তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করি কত হচ্ছে? দেখ টি কস থিটা মাইনাস এমজি ইকুয়াল টু জিরো। তার মানে কত? টি কস থিটা সমান এমজি, ইকুয়েশন 2। দুটা সমীকরণ লিখেছিস, দুটা, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, একটা টি সাইন থিটা সমান এম, একটা টি কস থিটা সমান এমজি। থিটা সমান নির্ণয় করতে হবে, কি করবি বল দেখি? এই দুটো সমীকরণ থেকে কি করে থিটা নির্ণয় করবি? সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা করলে হবে, মানে এই দুটোকে ভাগ করে দিলে হবে 1 ডিভাইড বাই 2। তাহলে লেফট সাইডে কি হবে? টি সাইন থিটা বাই টি কস থিটা, আর রাইট সাইডে হবে এম এ বাই এমজি। তাহলে 1 ডিভাইড বাই 2 কর।
1/2। তাহলে লেফট সাইডে কত t sin থিটা বাই t cos থিটা, আর রাইট সাইড হচ্ছে ma বাই mg। তাহলে mm কেটে যাবে, তাহলে sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু a বাই g। তাহলে এখান থেকে থিটা পাওয়া যাবে যদি a আর g দেওয়া থাকে, a আর g দেওয়া থাকলে থিটা পাওয়া যাবে। হ্যাঁ 10 বসাতে পারিস, মনে করেন আমি বললাম এটাও 10 জিটাও 10, তাহলে থিটা সমান কত হবে 45 ডিগ্রি। যদি আমি মনে করি জি এর সমান যদি ত্বরণ নিয়ে যায়, বাসের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যায়, তাহলে থিটা 45 ডিগ্রি হবে, বলা যাবে যে কত কোণ করে থাকবে। আলটিমেটলি ফাইনাল tan থিটা ইকুয়াল টু a বাই g। সেম ডায়াগ্রামটা যদি আমি নন ইনার্সিয়াল ফ্রেমে আঁকি, মানে উইথ রেসপেক্ট টু বাস, তাহলে কিরকম হবে? ওদের সেম অ্যান্সার আসবে কিন্তু প্রসেসটা আলাদা হবে, ইকুয়েশন গুলো অন্যরকম ভাবে আসবে। কিরকম করবো এটা মুছে দিচ্ছি। তাহলে দেখ, যদি আমি উইথ রেসপেক্ট টু বাস স্যার বলি, হ্যাঁ বল। এই যে সামেশন fy সমান 0 হচ্ছে কারণ y অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, উইথ রেসপেক্ট টু বাস। উইথ রেসপেক্ট টু বাস যদি বলি, তাহলে আমি এই ত্বরণটা বলতে পারবো কি? বলতে পারবো না, কারণ বাসের ভেতর থেকে ত্বরণ দেখতে পাবো না। তাহলে এম এ একটা ফোর্স কাজ করবে, এর বদলে কোন দিকে কাজ করবে? উল্টো দিকে, নির্দেশ তন্ত্রের ত্বরণের বিপরীত দিকে। বুঝা গেল ব্যাপারটা? আমি এখানে ট্রেস করে আঁকছি দেখ, এদিকে হচ্ছে টি কস থিটা, এদিকে হচ্ছে এমজি, এদিকে হচ্ছে টি সাইন থিটা, আর এই দিকে হয়ে যাবে একটা এক্সট্রা ফোর্স এম এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু বাস। তাহলে এখন আমরা ত্বরণ সম্পর্কে অবগত নই বস্তুর, কিন্তু তার বদলে আমরা জানি কি ধরতে হবে, একটা অপোজিট দিকে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এখন যদি আমি সামেশন এফেক্টস করি, কত বলবো? 0 বলবো, কোন ত্বরণ নেই তো। তাহলে সামেশন এফেক্টস কত হবে? টি সাইন থিটা মাইনাস এম এ ইকুয়াল টু 0। তাহলে টি সাইন থিটা সমান এম এ। দেখ ইকুয়েশনটা সেম আসবে কিন্তু প্রসেসটা আলাদা, অন্যভাবে আসছে। আর এটি তো আগে থেকেই ছিল, সামেশন এফ ওয়াই সমান 0। তাহলে টি কস থিটা মাইনাস এম জি সমান 0, তার মানে কত? টি কস থিটা ইকুয়াল টু এম জি। তাহলে সেম সমীকরণ এসছে, আবার ভাগ করলে ট্যান থিটা সমান এ বাই জি বেরোবে। বুঝা যাচ্ছে? একটা অঙ্ক দেবো। এই বুঝতে পারছিস? হ্যাঁ রে, বুঝতে পারছিস তো? আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি।
মিলন ছবিটা আঁক। লিখ ক্যাপিটাল এফ এর মান কত হলে, কোশ্চেনটা লিখ, ক্যাপিটাল এফ এর মান কত হলে স্মল এম ভরের বস্তুটি, স্মল এম ভরের বস্তুটি, স্মল এম ভরের বস্তুটি ক্যাপিটাল এফ এর মান কত হলে, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ এর মান কত হলে স্মল এম ভরের বস্তুটি স্থির অবস্থায় থাকবে, পড়বে না কোনো দিকে, স্থির অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। আচ্ছা দেখ সিচুয়েশন দেখে তুই কি বুঝছিস বল, ইনিশিয়ালি কি হবে যদি স্মল এম ভরের বস্তুটা এখানে রেখে দেওয়া হয়, এই স্মল এম ভরের বস্তু এদিকে পড়ে যেতে চাইবে না, ওটা পরের কথা, এমনি স্বাভাবিক অবস্থায় কি হবে, তো পড়ে যেতে চাইবে। এবারে দেখ যদি আমি আগে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করি এমন ভাবে যাতে করে ক্যাপিটাল এম ভরের বস্তুটা যা ত্বরণ আর স্মল এম ভরের বস্তুটা তাই ত্বরণ হয়, তাহলে আর পড়বে না। দুটো যদি একই ত্বরণে ঠেলে নিয়ে যাওয়া হয় তাহলে এই ভরের বস্তু এদিকে আর পড়তে পারবে, পড়তে পারবে না। তার মানে কন্ডিশনটা হচ্ছে এই ক্যাপিটাল এম এবং স্মল এম, ভেবে দেখ দুটা বস্তু একই ত্বরণ নিয়ে যদি সামনের দিকে যায় এমন এফ আমি বল প্রয়োগ করতে পারি, তাহলে স্মল এম ভরের বস্তুটা এইদিকে পড়বে না, নাহলে কিন্তু এদিকে পড়ে যাবে। তুই দেখ এই অঙ্কটা তুই বেশি বেনিফিট পাবি যদি নন ইনার্সিয়াল ফ্রেমে করিস। কেন বল দেখি, কারণ দেখ স্মল এম ভরের বস্তুটা যে বস্তুটার উপরে চেপে আছে সেই বস্তুটা নিজে গতিশীল, তাহলে যখন এই বস্তুটার ইকুয়েশনে মোশন লিখবি এই ক্যাপিটাল এম এর সাপেক্ষে সেটা তো বেশি সুবিধা হবে। যদি গ্রাউন্ড থেকে লিখিস তখন এর গতি দুটোকেই বিবেচনা করতে হবে, বুঝলে দেখ। কিন্তু যদি তুই এইখান থেকে লিখিস সমীকরণটা তাহলে কেবলমাত্র এর গতি বিবেচনা করলে যথেষ্ট। এখন তুই বেনিফিটটা বুঝতে পারবি, এতক্ষণ কি দুভাবে একই রকম হচ্ছিল, ওই জন্য ভাবছিলি যে একই রকম তো হচ্ছে, কিন্তু নিশ্চয়ই কোনো বেনিফিট আছে না, থিওরিটিকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কেন। তাহলে এইখানে তুই বুঝতে পারবি যে স্মল এম ভরের বস্তুটার আমি যদি গতির সমীকরণটা ক্যাপিটাল এম থেকে লিখি তার মানে কি নন ইনার্সিয়াল ফ্রেম থেকে লিখছি। তাহলে প্রথমত এই স্মল এম ভরের বস্তুটা ভেবে দেখ এই দিক বরাবর কি হওয়া উচিত ছিল, ত্বরণ। অ্যাকচুয়ালি যদি আমি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখি তাহলে এরও ত্বরণ এদিকে দেখবো, এরও ত্বরণ এদিকে দেখবো, কিন্তু স্মল এম ভরের বস্তুটার উপরে কি বল কাজ করছে, এন বল কাজ করবে এইদিকে ভেবে দেখ, আর এমজি বল কাজ করবে এই বরাবর। আচ্ছা বস্তুটার গতি কোন দিকে হচ্ছে, এই বরাবর গতি হচ্ছে বস্তুটা, ভেবে দেখ গতি কোন বরাবর হবে, এই বরাবর। তাহলে এই দিকটাকে আমাকে একটা কোন এক্সিস ধরতে হবে, তাহলে এই দিকটাকে মনে করো আমি এক্স এক্সিস ধরে নিলাম, তাহলে এর সঙ্গে লম্ব দিক মানে এই দিকটাকে আমাকে ওয়াই এক্সিস ধরতে হবে। এখন যেদিকে গতি সেদিকে একটা এক্সিস ধরতে সবসময়। দেখ যখন বস্তুর এই দিকে গতি ছিল তখন এই দিকে এক্স এক্সিস ধরেছিলাম আগের দিনে, কিন্তু এখন গতি কোন দিকে, এই দিকে, তাই এই দিকটাকে এক্স এক্সিস হচ্ছে। তাহলে এখন এমজি ওয়াই এক্সিস বরাবর আছে কিন্তু ক্যাপিটাল এন এক্স বা ওয়াই এক্সিস বরাবর নেই, তাহলে ক্যাপিটাল এন কে উপাংশে ভাগ করতে হবে। তার জন্য কি করবো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা প্রমাণ করা যাবে এটা থিটা হবে, ঠিক আছে। কারণ দেখ এটা যদি থিটা হয় এটা থিটা হবে, দেখ একান্তর কোণ দেখেছিস, আর এটা কত হবে 90 মাইনাস থিটা, আবার পুরোটা কত 90, তাহলে এটা থিটা। সেম সিচুয়েশন। তাহলে এই এন কে যদি এবার আমি দুটো উপাংশে ভাগ করি তাহলে এই দিয়ে কত হবে এন সাইন থিটা, আর এই দিয়ে কত হবে এন কস থিটা, এন কস থিটা। এবার যদি আমি স্মল এম ভরের বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেখ স্মল এম ভরের বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে সেটা কত হবে, এইদিকে হবে এমজি, এইদিকে হবে এন কস থিটা, আর এইদিকে হবে
n sin থিটা। এটা কোন ফ্রেমে আছে? নন ইনার্সিয়াল ফ্রেমে আছে। ক্যাপিটাল এম তো নিজেই গতিশীল, তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে যদি থাকে তাহলে এই দিকে যেহেতু গতিশীল, তার মানে উল্টো দিকে একটা কি কাজ করবে? বল কাজ করবে এম এ। বল তাহলে সাম্যাবস্থায় কি হবে? n cos থিটা ইকুয়াল টু mg আর n sin থিটা ইকুয়াল টু ma। কোনো ত্বরণ নেই তো, সামেশন fx সমান 0, সামেশন fy সমান 0। তাহলে সামেশন fx সমান 0 করলে কত পাবো? n sin থিটা সমান ma। একবার লিখে দিচ্ছি আমি, বুঝে যাচ্ছে তো? n sin থিটা ইকুয়াল টু ma আর n cos থিটা ইকুয়াল টু mg। বলছি এই বলটা তো এন সাইন থিটা মানে ডান দিকে প্রয়োগ করা হয়েছে, তাহলে এম এটা কেন বাদ? ma টা কেন বাদ? ওইটা তো বলছি। আমার এফ বলটার সঙ্গে সমান, আমি তো এই বস্তুটার কথা বলছি, আমি ক্যাপিটাল এম এর কথা বলেছি কি? ওই জন্য তো নন ইনার্সিয়াল ফ্রেমে করছি। আমরা তো ক্যাপিটাল এম এর কথা বলি নাই, আমরা স্মল এম এর কথা বলছি। স্মল এম কে কি এফ প্রয়োগ হয়েছে? স্মল এম ভরের বস্তুটা এইদিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, এখানে যদি ক্যাপিটাল এফ বল প্রয়োগ হয়, তাই জন্য দুটো বস্তু একসঙ্গে যাবে তো। ত্বরণ কত হবে বল? এই দুটো বস্তু ত্বরণ কত হবে বল? এ কত হবে বল? এফ বাই এম প্লাস এম। মোট ভর কত? এম প্লাস এম। আর মোট বল কত? এফ। দেখ এফ বল প্রয়োগ করা হয়েছে, আর এম একসঙ্গে আছে তো, তাহলে ত্বরণ আমরা জানি এখান থেকে বলবো ত্বরণ সমান কত হবে? এফ বাই এম প্লাস এম। এটা ত্বরণ। এবার দেখ, আমি যদি এই দুটোতে ভাগ করি, n sin থিটা n cos থিটা কত? tan থিটা হয়ে যাবে। tan থিটা ইকুয়াল টু a বাই g, আগের মতোই। tan থিটা ইকুয়াল টু a বাই g। তাহলে tan থিটা ইকুয়াল টু a বাই g। তাহলে a ইকুয়াল টু কত? g tan থিটা। g tan থিটা। আমার কি নির্ণয় করতে দিচ্ছে? f কত? f হলে বলেছে, তাহলে a এর জায়গায় কত বসাবো? f বাই m প্লাস m। তাহলে a এর জায়গায় বসিয়ে দে f ডিভাইডেড বাই m প্লাস m সমান কত? g tan থিটা। তাহলে f ইকুয়াল টু কত হয়ে যাবে? m প্লাস m ইন্টু g tan থিটা। তার মানে এই পরিমাণ বল যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে দুটো বস্তু একসঙ্গে চলবে, একই ত্বরণে চলবে।